নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা চলে এসেছি একটা জমজমাট অনুষ্ঠানের প্রত্যাশা নিয়ে। সৈনিক আজ যেন একটা নদী, আমি নদীর তীরে বসে খেয়া পারাপার দেখব। কবিতার খেয়া একটি, আরেকটি হচ্ছে গানের খেয়া। দুজন কান্ডারি আছেন, চন্দন চন্দ এবং পার্থ মুখার্জি। এবার চন্দনদার কাছে যাই। চন্দনদা, তুমি শুরু করো। ধন্যবাদ শিপ্রা। আজকের কবিতার গান আর গানের কবিতা এই শীর্ষকে আজকে যে অনুষ্ঠান, তার সূচনা করব আদি যুগের একটি স্তোত্র, যেটি শঙ্করাচার্যের মোহমুদ্গরের একটি স্তোত্র, যেটি পরে ডক্টর নচিকেতা ঘোষ সুরারোপ করেছিলেন এবং হেমন্ত মুখোপাধ্যায় প্রথম এই গান এটি সঙ্গীতাকারে প্রকাশ করেন, গেয়েছিলেন একটি ছায়াছবিতে। পরবর্তীকালে আরো অনেকেই সেটি গেয়েছেন। তো কথা শঙ্করাচার্য, সুর ডক্টর নচিকেতা ঘোষ। হরি ওম, হরি ওম, হরি ওম। तव कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः। कस्य त्वं वा कुतः आयातः तत्त्वं चिन्तय तदिदं भातः। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। मा कुरु धन जन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वम्। मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। আমার আর শুরুতেই আর কিছু বলবো, আমি যে কি মূর্ছনায় পৌঁছলাম, শুরুতে যে কিছু বলবো আমার এ নেই। আমি পার্থদার কাছে যাই। পার্থদা, কবিতার গান এই ব্যাপারে যদি তুমি কিছু একটু বলো। এই রে, আমাকে ধরলি, বিরাট বোদ্ধা। এটা তো আমাদের কাছের জনের কাছে আড্ডা, এটা কোনো গুরুগম্ভীর অনুষ্ঠান তো নয়। ইনফ্যাক্ট আমি কবিতা আর গান কি বলবো, আমি নিজে গানের সুরটাকে খুব ভালোবাসি। গানের সুরের জন্য আমি অনেক সময় না গানটাকে সুর করেই গাই, কথাগুলো খেয়াল থাকে না, শুধু সুরটার উপরে আমি গুরুত্ব দিই। তাই আমি গানের প্রতি আমার বেশি ভালোবাসা আছে। কিন্তু কবিতা ব্যাপারটাকে একটা আবেগকে প্রকাশ করা, লিখিত আকারে কোনো আবেগকে বা কোনো ঘটনাকে প্রকাশ করাই তো কবিতা। এবার গানটার মধ্যে কিন্তু, গান আর কবিতার মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি, গানের মধ্যে সুর থাকে, রাগ থাকে। কবিতায় আমি জানি না ওখানে কোনো কবিতার কোনো নির্দিষ্ট কোনো রাগ আছে কিনা, ওখানে রাগ বা আর নেই। তো প্রত্যেকটা গানের পেছনে একটা কিন্তু কবিতা থাকে, প্রত্যেকটা গানের পেছনে একটা কবিতা থাকে। আমি অন্তত যেটা দেখেছি আর কি, সেটাকে হয়তো বা
আমি হয়তো বলবো না, যারা কবিতা নিয়ে প্রচুর চর্চা করেন তারা হয়তো বলবেন যে না সব গান কবিতা নেই। আমার যেটা মনে হয় আর কি, হয়তো সব গানে কবিতা নেইও, কিছু কিছু অনেক চটুল গান আছে যার মধ্যে কবিতা পাওয়া যায় না, কিন্তু কথা তো থাকে, কিছু কথা পরপর সাজিয়ে তার মধ্যে সুরারোপিত করে গানটা হয়, কিন্তু প্রত্যেকটা গানে কিন্তু একটা কাব্যরস থাকে। কাব্যরস থাকে না, এটা প্রত্যেকটা গানে একটা কাব্যরস থাকে। এটুকুই মানে আমার যেটা মনে হয় আর চন্দনদা কি। হ্যাঁ, পার্থর কথা একেবারেই ঠিক। আহ, যদিও কবিতা আর গান এই দুটোই আহ, শিল্পের দুটো একেবারেই আলাদা মাধ্যম। কবিতা হচ্ছে শব্দ এবং বাক্য প্রয়োগের ছন্দময় বিন্যাস, যা একজন কবির চিন্তা বা তার আবেগ, অনুভূতি, কল্পনাকে প্রকাশ করে। আর গান হচ্ছে বাণী, সুর ও তালের সমন্বয়ে গান বা সঙ্গীত সৃষ্টি হয়। তাহলে এখন সম্পর্ক কি? গানে প্রথমে আসে কথা বা লিরিক। লিরিক প্রথমে ছন্দবদ্ধ কবিতার আকারে লেখা হয়, আর তাতে পরবর্তীকালে সুর সংযোজিত হয়, তারপরে সেটা সঙ্গীত সৃষ্টি হয়। কোনো কোনো গানে তালবদ্ধ হয়, কোনো গান তালবদ্ধ হয় না, কিন্তু সুর থাকেই। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে গান কাব্য সমৃদ্ধ, এতে কোনো মানে সন্দেহ নেই এতে। আর সেই গান থেকে যদি আহ গানের কথাগুলোকে আলাদা করে নেওয়া হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সেই কথাগুলো উচ্চমানের একটা সুখপাঠ্য বা শ্রুতিমধুর কবিতা হয়ে উঠতে পারে। চন্দনদা 1913 সালে ওই হুম। তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন প্রথম হ্যাঁ, মানে গীতিকার রূপে সাহিত্যে। হ্যাঁ, সাহিত্যে পেয়েছিলেন, অথচ গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। গীতাঞ্জলি কিন্তু গানের মানে সঙ্গীত আধারিত, তাই তো? মানে সঙ্গীতই ছিল গীতাঞ্জলিতে। এখানে আরেকজনের কথা উল্লেখ করা যায়, তিনি হচ্ছেন বব ডিলান। বব ডিলান 2016-তে নোবেল পেয়েছেন সাহিত্যে, এবং তিনি গানের জন্যই তিনি বিশ্ববন্দিত, তার গানের জন্যই। অথচ তিনি নোবেল পেয়েছেন তার গানের অভিনব কাব্যিক সুষমা সম্পদের জন্য। তো অথচ আহ, আমরা জানি যে বব ডিলানের গানের যে কথা মর্মস্পর্শী, জনচেতনার কথা। তো তা সত্ত্বেও তিনি কিন্তু নোবেল পেয়েছেন। অতএব দেখা যাচ্ছে যে গানের যে কথা, সেটা কিন্তু সাহিত্যের একটা অঙ্গ। আমরা আজকে সেইভাবেই ভেবেছি অনুষ্ঠানটা, ভেবে এইভাবেই করা যে কিছু কবিতাকে সুর দিয়ে গান আবার হয়েছে, বা আমরাও করেছি, বিখ্যাত মানুষেরা, প্রতিষ্ঠিত সুরকাররা করেছেন, শিল্পীরা করেছেন। আবার কিছু কিছু কবিতা আছে, গান আছে, যে গানগুলোকে যদি সেখান থেকে কথাগুলো নিয়ে নেওয়া হয়, তাহলে সেটা একটা কবিতা হতে পারে। আমরা সেইভাবে আজকে অনুষ্ঠানটা করার কথা ভেবেছি। কতটা কি করতে পারবো জানি না। ঠিক আছে, এগোনো যাক। দাদা, আপনার কথাতে একদম আমি একমত। মানে আমি হুম। যেটা বলতে পারি না ওটা আপনি বলে দিলেন, আমি বলতে পারি না খুব একটা সুন্দর করে গুছিয়ে। তো আপনি যা এইভাবে বললেন একদম সম্ভব বিশেষ অসাধারণ, হবে। অসাধারণ বললেন। আপনার ওই কথাটার উপর ইয়ে করে বলছি। এখানে আমরা তিনজন আছি। আমি বিশেষ করে সবাই আমাকে জানে গানের জগতের বলে, শিপ্রাকে জানে কবিতার জগতের বলে, আর দাদা আছেন দুটোর মাঝামাঝি, গান এবং কবিতা দুইয়ের মাঝখানে বসে আছেন। তো এবার শিপ্রার সাথে আমার একটু এইটা নিয়ে কিন্তু ফাইটিং হবে। একটা গান আমি শোনাচ্ছি, এক্সেলেন্ট গানটা, কবিতা থেকে গান হয়েছে এবং গানটা হওয়ার পর জনপ্রিয়তা হয়েছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এটা মোস্ট প্রবাবলি রূপসী বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলার এই কবিতাটা থেকে, হ্যাঁ, কবিতা ঠিক। এটা, ওখান থেকে এই গানটা সুরারোপিত হয়েছিল লোপামুদ্রার গলায়। এটা দারুণ লাগে শুনতে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো বা মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমি হুম, মানে এই সবে শুরু হয়েছে, তাতেই মানে যে আহ, মুগ্ধতা, আমি আমার বলছি, আর এখানে তো সবাই এসে গেছেন। আমি একটা কথা বলি, শৈলী কবিতা কাননের যিনি কর্ণধার, যিনি মানে আমাদের দেবাশিস স্যার, মানে সত্যি এমন কিছু ভাবনা ভাবেন যে এই অনুষ্ঠান শুধুই কবিতা, শুধুই গান যে না, সেই গান কবিতার মধ্য দিয়েও যে কত কিছু বার করা যায়, সত্যি কুর্নিশ জানাই। আমরা ধন্য মনে করছি যে এই শৈলী কবিতা কাননের ছায়ায় রয়েছে, আর কত গুণীজন মানুষকে এখানে পেয়েছি। আমি বলছি যে উপস্থিত ওখানে আমাদের এখানে অনুষ্ঠানে তো আছেই, তাছাড়া শৈলীতে রয়েছেন, এখন আমাদের মানে লাইভ দেখছেন এত গুণীজন মানুষ, যে তারা এসেছেন, ধন্য। এতটা ভালো লাগে, আমি গুছিয়ে বলতে পারবো না, বরাবরই বলি আমি কিন্তু তাল লয় ছন্দহীন তোমাদের শীতটা। যাক, আহ তা এবার চন্দন দা, কে কি কিছু বলবো, কি বলো পার্থদা? চন্দন দাকে কিছু বলতে বলো। আমি একটা কথা বলি, চন্দনদা কিন্তু বলো। বেশ কিছু কবিতায় সুর দিয়েছেন, আমি জানি সেটা। আচ্ছা। তো আমি চন্দনদাকে বলবো দিয়েছি একটা বেশ দিয়েছি। মজাদার একটা গান হোক না আপনার দেয়া সুরে। আচ্ছা, গাও, তোমার নিজের ঠিক সুর আছে। গাও। হ্যাঁ, একদম চন্দনদার সুরে। তাহলে সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়ছে। অনেকগুলো কবিতাই সুরারোপ করেছিলাম, তার মধ্যে একটা কবিতা আহ এটা শোনাই। এটাকে সুর দিয়ে একটা মোটামুটি গানের আকার করা হয়েছিল আর কি। রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ আসে। সদাই মরে ত্রাসে, ওই বুঝি কেউ আসে। ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটিয়ে তাকায় আসে পাশে। ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে। যায় না বনের কাছে, কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সৌয়াস্তি নেই মনে, মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে, কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে, রাতের অন্ধকারে, ঝোপের ধারে ধারে, রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা। রাম গরুড়ের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা। রাম গরুড়ের বাসা, ধমক দিয়ে ঠাসা। রাম গরুড়ের বাসা, ধমক দিয়ে ঠাসা। হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধে সেথায় হাসা। হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধে সেথায় হাসা। নিষেধে সেথায় হাসা, নিষেধে সেথায় হাসা। এই চুপ। কানে চাপা দিয়ে দিয়েছি লাস্টের কথাটায়, হাসি যেখানে নেই সেখানে আমি নেই। পার্থদা হেসে ফেলেছে, ও তো আগেই ফাউল। তুমি হেসে ফেলেছো, যেখানে হাসি নেই সেখানে আমরা নেই। বলো এত পার্থদা। মজার এত মজার কবিতাটা, আর এত সুন্দর মজা করে সুর করে না হাসতে পেয়ে তো থাকা যায় না। অবশ্য রামগুরু, আমি রামগুরুর ছানা নই তো, আমি রামগরুরে গরুরের নাতি।
এবার একটা কথা বলি, আচ্ছা, দেবাশিস দা একটা গান লিখেছিল, কবিতা, এবং ওটাতে সুরারোপ করেছিল রামগরুরের নাতি। আমার কিন্তু ওই জিনিসটা বেশি ভালো লেগেছে, আমি রামগরুরের নাতি, এই গানটা আমি একটু গাই। এই এই হয়ে এই গেল। শোনো শোনো শোনো, ওই যে পার্থদা, এই যে স্যার, আপনাকে বলছি, তুমি কি মনে হয় হলো? ভুলে গেছো, আজ তুমি এটা আবার সঞ্চালক কি হলো? নও, আমি সঞ্চালিকা। মনে প্রথমবারই লক্ষ্য রেখেছি। করেছিলাম যে, যে চন্দন দা একটা ধরলেন, ও মা দেখো তুমি বলা না করেই শুরু করে দিলে। প্রথমবারটা মেনে নিলাম, কিন্তু দেখছি তুমি লাগাতার লেগে গেছো, নিজেই পারফর্ম করছো, নিজেই আমি কি আর করবো, একটা সুযোগ গান দাও। ধরলাম। কান ধরলাম, তুমি জিজ্ঞাসা করছো না যে এই শিপ্রা গাইবো, বা আমি তোমাকে বলি, তুমি দেখছি দিব্যি শুরু করে দিয়েছো, যাক গে যাক। ও, এই যে সবাই ও, রেডি হয়ে বলবে ঝগড়াটি শুরু খুব হবে। মজা, হ্যাঁ, সঞ্চালিকা, ম্যাডাম সঞ্চালিকা। করো, কোন শুরু করে করবো? দিয়েছো, আবার এমন একজনের নাম নিয়ে ফেলেছে দেবাশিসটা। করো। না, অসাধারণ মানে ইয়েটা, কবিতাটা এত মজার না আসলে। না, ব্যাপারটা কি হয় বলতো শিপ্রা, আমি না একটু গুলিয়ে ফেলি মাঝে মাঝে। আমি তো এখানে তো ওই তোর পোস্টেই ছিলাম, আর আমাকে একটুখানি সরিয়ে দিয়েছে আর কি। এত মনে করাতে হবে না। তুমি কি ভাবছো এখানে অনেক অচেনা জনরা এসেছে, তুমি শুনিয়ে দিচ্ছ তুমি সঞ্চালক, তুমি সঞ্চালক। সে ব্যাপারে অন্য আজকে কোনো আমি, ব্যাপার, আমাকে তো ধরে বেঁধে করে না, দেওয়া হয়েছে। আহ, তুমি একবার অনুষ্ঠানের শেষে বেরো, শুরু করো শুরু করো। ভার্চুয়ালি হবে সবাই নাকি? আমার ঝগড়া ভাবছি। হ্যাঁ, ভার্চুয়ালি ঢিসুম ঢিসুম হবে। ঠিক আছে, আমি করছি। দেবাশিস দার লেখা রামগরুরের নাতি, দেবাশিস দণ্ড। দেবাশিস দা বললে এখানে আবার অনেক দেবাশিস আছে। দেবাশিস দণ্ডদার লেখা রামগরুর নাতি, এত মজার, মানে রামগরুরের ছানা অব্দি ঠিক আছে, প্রচন্ড গোমরামুখ ছিলেন। এই রামগরুরের নাতি আবার উল্টোটা, এই গানটা গাইলে বুঝতে পারো, ওনারই সুরারোপিত। রামগরুরের নাতি, মুন্ডুটা ঝাড়বাতি, হাসির কথায় হেসেই ফেলে লোকটা এমন পাতি। রামগরুরের নাতি, বাহ, মুন্ডুটা ঝাড়বাতি, হাসির কথায় হেসেই ফেলে লোকটা এমন পাতি। তার যে ছিল বাবা রামগরুরের ছানা, হাসি চাপার কায়দা গুলো তার ছিল বেশ জানা। তার যে ছিল বাবা রামগরুরের ছানা, হাসি চাপার কায়দা গুলো তার ছিল বেশ জানা। রামগরুরের নাতি, মুন্ডুটা ঝাড়বাতি, হাসির কথায় হেসেই ফেলে লোকটা এমন পাতি, লোকটা এমন পাতি। ছানার ভারী কদর, গঞ্জ থেকে সদর, ছানার ভারী কদর, গঞ্জ থেকে সদর। নাতির কোনো দর ছিল না, নাতিটা রাম ভোদর। নাতির কোনো দর ছিল না, নাতিটা রাম ভোদর। হাসতে হবে খালি, হাসি চাপাও আর্ট, রামছানাকে বলতো সবাই উফ কি দারুণ স্মার্ট। হাসলে হবে খালি, হাসি চাপাও আর্ট, রামছানাকে বলতো সবাই উফ কি দারুণ স্মার্ট। রাম গরুরের ছানা, মুখটা বোতল পানা, ছুচলো মুখে কি গ্র্যাভিটি সুপার বাবু আনা, ছুচলো মুখে কি গ্র্যাভিটি ও সুপার বাবু আনা। রাম গরুরের নাতি, মুন্ডুটা ঝাড়বাতি, হাসির কথায় হেসেই ফেলে লোকটা এমন পাতি। গায়ে মাখে না নাতি, ঝুট ঝামেলা ল্যাঠা, বলতো সবাই এমন বাপের কেমন তর বেটা, ওরে কেমন তর বেটা। হাসি চেপে চেপে বাপটা গেল খেপে, বুদ্ধি মশাই ঘায়েল হলেন প্রেশার মেপে মেপে। হাসি চেপে চেপে বাপটা গেল খেপে, বুদ্ধি মশাই ঘায়েল হলেন প্রেশার মেপে মেপে। নাতিকে কয় ছানা, তুই তো আছিস খাসা, একটা জীবন পেরিয়ে গেল তাও হলো না হাসা, ওরে তাও হলো না হাসা, ওরে তাও হলো না হাসা। বাহ, 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 বাহ। না, জোর করে শুরু করলে, ভালোই বলেছো, ভালোই বলেছো, কত আর বলবো থ্যাংক বলো। ইউ। হুম, পরে এক কৌটো চকলেট, শুধু মুখে হবে না। শুনতে পাচ্ছি না। বলছি সেই চকলেট গুলো রেখে দিয়েছি তোর জন্য, কখন যে মিউট হয়ে থাকে কখন আনমিউট হয়ে থাকে মনেই থাকে না। ও চন্দন দা, তুমি কি হুম। শোনাবে? হ্যাঁ, একটু আগেই যার গান গাওয়া হলো, এখনই যার গান গাওয়া হলো, শ্রী দেবাশিস দণ্ড।
যেটা বলবো এক এবং অদ্বিতীয়, শ্রী দেবাশিস দণ্ড। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এই গানের কবিতা, কবিতার গান, এটি তারই মস্তিষ্ক প্রসূত। তিনি এটা ভেবেছেন, তিনি আমাদের কাছে প্রস্তাবটা দিয়েছেন যে আপনারা একটা এরকম ধরনের অনুষ্ঠান করুন, গানের কবিতা, কবিতার গান। তো আমরা জানি না দেবাশিস বাবুর মুখ রাখতে পারবো কিনা, কিন্তু তারই আইডিয়া এটা। আর আমাকে উনি একটি গানের কথা বলেছেন, যে গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান, যে গানটির কিন্তু ওই যেটা বলেছিলাম আগেই কথা প্রসঙ্গে, যে গানের থেকে যদি শুধু কথাগুলোকে নিয়ে নেওয়া হয় তাহলে সেটা একটা একটা সম্পূর্ণ একটা কবিতা, একটা নিটোল একটা কবিতা হতে পারে। তো সেরকম একটি গান দেবাশিস বাবুই বলেছিলেন এই গানটির কথা। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী, আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখেই জলোচ্ছ্বাস। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিক। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। ধন্যবাদ। এখানে কবিতাটা গান থেকে এক্সট্রাক্ট হয়ে বেরোলো। হুম। দেখেছি শিপ্রা, গানের ভেতরে কিন্তু কবিতা লুকিয়ে থাকে, গানই আসল, কবিতা নয়। বুঝি না, আমি একটু কম বুঝি জানো তো, কত তোমাদের থেকে বকা খাই, আমাকে একটু বুঝিয়ে বুঝিয়েই বলো। আমি তোকে বলছি, তুই তো কবিতা কবিতা করে লাফাস, ওই জন্যই বলছি কবিতা, শোনো, কবিতা ওই গানের ভেতরে কবিতা থাকে। আমাকে একটু পারো সুযোগ দেবে কি? হ্যাঁ, সঞ্চালিকা, বেশি কথা বলতে পারবো না, এই সুযোগটা কিন্তু তুমি নিচ্ছ। শোনো, ওই নিজে ভালো গান গাও বলে শুধু আচ্ছা চুপ করে গেলাম, বলো কি আমি করছো? ভালো গান গাই না, আমি ছেড়ে গানের জন্য দিলাম, তো লোক, আমি নিজে তো এই ব্যাপার, পরে ভালো গান বুঝে করি নেবো, বুঝে নেবো। ওটা পরে বলো, পরে হবে, ওটা আলাদা করে হবে, গান কবিতা নিয়ে তোমরা ডিসকাশন। জানো, এই তুমি আচ্ছা, জানো কি আছে। আমি কি একটা সঞ্চালিকা ম্যাডাম, আমি কি একটা ব্যাপার উপস্থাপনা করতে পারি ম্যাডাম? বলুন, বলুন। ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল জুতো আবিষ্কার, হ্যাঁ, আচ্ছা, ছিল। এটার উপর বেস করে সলিল চৌধুরী পরে একটা একেবারেই ওই থিমের উপর বেস করে সলিল চৌধুরী কিন্তু একটা গান তৈরি করেছিলেন, অন্তরা চৌধুরীকে দিয়ে গানটা গাইয়েছিলেন, মনে আছে? রবীন্দ্রনাথের কবিতাটা ছিল উম ওই যে কি জানো, উম, কহিলা হবু শুনো গো ববু রায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোরে কি অনা সৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাই আর। এটা অরিজিনালি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার কবিতাটা ছিল, আর এর উপর বেস করে আমরা কি একটু গাইবো ম্যাডাম? হুম, আমি বলুন। মনে ভাবছি, আমি যদি না বলি তুমি আর অবকাশ দেবে না, তুমি যে গাইবে সে আমি বুঝতে পারছি, দাও মন খুলে। এটা এটা তোমার আমরা সব অনেক ছোটবেলায়, আমাদের ছোটবেলায়, সবাই পার্থ, পার্থ, পার্থ কি ভালো গা সব বলে বেড়াচ্ছে, গাও শোনাও। তাহলে গাইবো না, যা, এরকম বললে গাইবো না, না, এরকম বলবো না, আমার সোনা তাহলে আমি কিছু বলবো না। গাও, রাগ করে না, লক্ষ্মী সোনা,
আচ্ছা, একটু মিউটটা না মনে করে করতে হবে, যেন বাউলিং হচ্ছে একটা। আমি তো একজনকে পারবো। করলে, হ্যাঁ, দাদাকেও করতে হবে। মানে যখন যার মিউট করার সময়, নাহলে হাউলিং হয়। এক যে ছিল রাজা, হবুচন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর, দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার হবুচন্দ্র শুভ নাম, বৃদ্ধিতে ভীষণধার, দেশচোরা তার নাম। এক যে ছিল রাজা, হবুচন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর, দিল্লিতে তার ধাম। মাঝখানে অনেক মানে লম্বা, অত বড় যাচ্ছি না, একদম শেষে চলে যাই। এক মুচি দরিদ্র বলল, শোনেন হে ভদ্র, এই রে সুরটা গুলিয়ে গেছে। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল ব্যাটা, টের পিকলো কি করে। সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল। ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা, সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা ফুরালো। তুমি ধন্য, গান ধন্য, ধন্য, সবাই ধন্য। এটা এটা সলিল আমার জানো, চৌধুরী পুরো গানটাকে ঘুরিয়ে দিয়েছিল একদম, ওই থিমের উপর কি সুন্দর করে করেছিল। এটা দারুণ কিন্তু গানটা। গান আর কবিতার এইসব মিলেমিশে আমার একটা লাইন মনে পড়ছে, জগন্নাথ মিশ্রের গান, কতটা মানে গানটা মনে পড়ছে। সেটা আছে, বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথার সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দূরে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে। আমার মনে পড়ে গেল, চিঠি পড়িনি, অনুষ্ঠানেই পড়ে আছি, চিঠি পড়ি। একটু বলে নি, এটার মধ্যে গান আর কবিতা পুরো একাকার হয়ে গেছিল, তাই না? পুরো গান আর কবিতা একাকার হয়ে গেছিল, এত সুন্দরভাবে। পার্থদা, পার্থদা, কোথা থেকে শুরু করব গো? অনেক চিঠি জমা পড়ে গেছে, আমার তো হুঁশই নেই গো, কাকে ছেড়ে কাকে বাদ দিয়ে আর কি চোখে পড়বে কি বেরিয়ে যাবে। আমি পড়ার আগেই না, আমাকে যদিও এই পার্থদা বলে তুই ভীষণ চালাক, আমি বোকাশোকা বলে স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু পড়ছি। কারুরটা যদি স্কিপ টিপ করে যায় না, জানবে অনুষ্ঠান শেষে আমরা তিনজনেই ঝাঁপিয়ে পড়বো যে কোথায় বাদ দিয়ে ফেলেছি। আর একটা কথা হচ্ছে, আজকে একটি বিশেষ ঘোষণা, যারা ওপারে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই খেয়া পারাপার দেখতে, কবিতার খেয়া, গানের খেয়া, একটা অনুরোধ আছে, নিজেরা নিজেদের মধ্যে উত্তরগুলো দিয়ে নিও। কেন বলতো, সবাই এত অনুষ্ঠানে ঢুকে গেছি না, কতটা চিঠি আমি পড়তে পারবো জানি না, আমি চেষ্টা করছি। তারপর তোমার ভুল দেখা, ভুল পড়ায় আমি ওস্তাদ। শাশ্বতী দি, আবার আসিব ফিরে ধানিশিটির তীরে, এই বাংলায় গান ও কবিতায় দারুণ জমজমাট। কিন্তু শুরু থেকে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, জানো তো, কেন নাহলে এটা কি করে শুরু হলো? যাকে যারটা পাচ্ছি তারটাই দেখিয়ে দিচ্ছি। অরূপ রয় চৌধুরী, গান যা কোথায় চলে গেল, গান, কবিতা, বাক্যালাপের অপূর্ব সমন্বয়, এই জানো তো মনে হচ্ছে এর মধ্যে আমিও আছি। হ্যাঁ, তুই তো আছিস তো। দেবব্রত দত্ত, অনেক ধন্যবাদ। দেবব্রত দত্ত এলাম, থাকতে তবে একবার যখন এখানে ঢুকে পড়া গেছে, আর বেরোনোর কোনো পথ নেই, সব দরজা বন্ধ, ঢুকে পড়ার পর বেরোনোর পথ নেই। রত্না দে, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। দেবাশিস দা, শিপ্রা সঞ্চালনা ভারী মিষ্টি, জানি তো, আমি জানি, আমি জানি। জলি বিশ্বাস, শিপ্রাকে খুব মিষ্টি লাগছে, আহা, কি শুনে শান্তি। রত্না দে, অসাধারণ চন্দন বাবু, চন্দন দা তোমাকে, এই জানো তো আমরা দুজন বেশি হাসি তো, চন্দন দা একটু কম হাসে, কিন্তু আমরা পূরণ করে দিলাম, জানো তো, যে আমরা একটু বেশি বেশি হেসে চন্দন দার কম হাসাটা পূরণ করে দিলাম। তপতি ভুইয়া, অপূর্ব দাদা, চুমকি মজুমদার, অপূর্ব পরিবেশনা। অমরনাথ বোস, বাহ চন্দনদা, শুধুই চন্দনদা, আমরা কি একেবারেই কিছু না কি জানি? আচ্ছা, তন্ময় মন্ডল, পার্থদা, চন্দনদা অসাধারণ, মনটা ছোট হয়ে গেল, ছোট মানে না এইটুখানি হয়ে গেল। দেখো
আমি যে আসল এখানের কর্মকাণ্ড যোগ্যী, আমি যে একজন, পাত্তাই দিল না। সেটা সেটা আমি হ্যাঁ, আমি 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 বলছি তুই আসল। না, ও তো তুমি ব্যঙ্গ করে বলছো আমি জানি। দেবব্রত দত্ত, রামগরুড়ের ছানাদের অন্যভাবে প্রত্যক্ষ করলাম, অসাধারণ। আমার মনে হচ্ছে না আমার এখানে কিছু উল্টো পাল্টা ভাবে শো হচ্ছে, কেমন যে একটা ওলট পালট খাচ্ছি আমি পড়তে গিয়ে। দেবাশিস দা, চন্দন দা অনবদ্য। আচ্ছা, দেবব্রত দত্ত আবার স্যারের কবিতাটার জন্য স্যারকে বলেছেন স্যার অনবদ্য, দারুণ হয়েছে। প্রণতি গোস্বামী, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আমরা ধন্য ধন্য ধন্য, সঙ্গে থাকবেন। রূপা ঘোষ, এসে গেছি, আসতে তো হবেই, আজকে আসতে হবেই। গোপা চক্রবর্তী, আমাদের গোপাদি, সুর ও তাল নিয়ে গান মানুষের কাছে অনেক অনেক দ্বারাও সহজে পৌঁছানো যায়। কবিতার আবৃত্তি শিল্পীর কণ্ঠের কাজ কে একটা অসাধারণ মাত্রা নিয়ে যেতে পারলে তবেই তার গ্রহণযোগ্যতা। পার্থদা, আমি একটু কুতিয়ে কুতিয়ে পড়লাম ঠিকই, তুমি একটু ভালো করে গোপাদের এই কথাটা একটু পড়ে টরে নিও। দেবযানী মন্ডল, দারুণ, তুমি কত কষ্ট করে এসছো আমি জানি গো, মানে আর এই অনুভূতিটা ভীষণ, অন্য সময় না জানতে ভাবতাম তুমি কত কষ্ট করে দেখছো। অমিতাভ নাথ, দারুণ দারুণ উপস্থাপনা। সঞ্চালিকাকে আমার অনেক অনেক ভালোবাসা। বেশ হয়েছে আমাকে একা বলেছে, একটু আগে না বড্ড সবাই তোমাদের নিয়ে বলছিল। ধন্যবাদ। দেবব্রত দত্ত, কি প্রাণবন্ত সঞ্চালনা শিবরা আপনার, থ্যাংক ইউ। সোমা চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, রূপা ঘোষ আমাদের সঙ্গে আছেন, আর 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 কোথাও বাদ দিচ্ছি কিনা কে জানে। তপতি ভুঁইয়া, দারুণ মজার। আচ্ছা, শাশ্বতী দি একটা ভালো জিনিস লিখেছে, জিও রামগরুড়ের নাতি থুরি পার্থ। আচ্ছা, পার্থ ভাই অসাধারণ গোপাদি লিখেছেন। কত চিঠি গো, কত চিঠি। কাজল জানা, এখানে একটি পুঁচকে শিল্পী আছে আমাদের, কৌশিকী জানা, তিনি দেখছেন কোথাও, হ্যাঁ, দারুণ দারুণ লিখেছেন আমাদের ছোট্ট বন্ধু। ওই তো লাইভে এসেছিল না কৌশিকী? আবার বলো না, লক্ষ্মী মেয়ে। এই তুই শুনছিস আমি লক্ষ্মী মেয়ে বলেছি, পরে যেন আবার বলিস না তুমি এই কথা বললে কেন। দেবাশিস দা লিখেছে পুতিও হবে, নাতিতেই গান তো নেই, পুতিও আছে। হোক হোক হোক। আচ্ছা, আমি এগুলো একটু চিঠিগুলো না মন দিয়ে পড়ে নিচ্ছি, পরে আর আমি কোথায় পৌঁছতে পারবো জানি না। অসীম মিশ্র দাদা আছেন আমাদের সঙ্গে, প্রণাম অনবদ্য প্রণাম। চন্দন বন্ধু, সবাইয়ের তরফ থেকে ভালো লাগা, শ্রদ্ধা, আর কি কি সব তিনজনেই মাতিয়ে দিচ্ছেন। বলে তো কে বলেছে পার্থদা এত তো ইন্টেলিজেন্ট, বলো তো। থাক, ভুল বলবে, আমি বলে দিচ্ছি, দেবাশিস দা, বুঝলে। জলি বিশ্বাস তোমাকে দিয়েছে, আমি লাইনটা পড়ছি। না পার্থদা, কবিতা ছাড়া গান হয় না, আমি শিবপ্রাত দলে, আমাদের কবিতাকে কষ্ট দিও না, বুঝেছো কি? বাকি চোখে পড়েছিল এই লাইনটা, বাকি কারোদের পড়ি আর নাই। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এন্ড ওমেন্স আর অলওয়েজ রাইট। অসীমদা আর একটা লিখেছেন, পার্থ মানেই উৎপাত, দারুণ দারুণ, জমে একদম ক্ষীর, মনটা খারাপ হলো জানো তো। এত ভালো কমপ্লিমেন্ট, এত ভালো কমপ্লিমেন্ট সত্যি। পরের বারে আর অর্ধেক বাদ দিয়ে যাব। আর কেউ কাউকে কি বাদ দিচ্ছে? সীমা বিশ্বাস, পার্থদার কোনো জবাব নেই, ভীষণ মজার লোক, তোমারটাই করে দিলাম। আরো ভালো ভালো কথা আমাকেও লিখেছে, হয়তো আমার চোখে পড়লো না। ও দেবব্রত দত্ত লিখেছে গো, সত্যি ম্যাডাম আপনাকে কি মিষ্টি লাগছে, আহা। আর একটা কি লিখেছে, কাল সকালে সুগার টেস্ট করাতে বলছে, আমাকে এত মিষ্টি লাগছে।
আমি কি আর কোথাও বাদ দিচ্ছি নাকি জানি না। আর একটা পেয়েছি, পিয়াসী মজুমদার। দীপসাও দেখছে, আমাদের এই পুচকিটা আমাদের লাইভে এসেছিল জানো তো, চন্দনদা পার্থ তো তোমাদেরও বলছে, এই পুচকি দীপসা আমাদের লাইভে এসেছিল, কি মিষ্টি করে করে কবিতা বলছিল। ও খুব মিষ্টি ছিল ওর দীপটা। মায়ের সঙ্গে দেখছে। সোনা মা, গাবলি গুড্ডি। তোমাকে, তোমার মাকে, তোমাদের পরিবারকে সবাইকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এইভাবেই সঙ্গে থাকো, ভালো ভালো জিনিস শোনো, ভালো মানুষ হও। আচ্ছা, আরো কিছু চিঠি জমছে, আমরা বরঞ্চ এবার পরবর্তীতে যাই। পরবর্তীতে কি আছে গো পার্থদা, একটু নিজে করে মনে করে বলো না, ভুলে গেছি কাকে কার পালা ভুলে গেছি। তুই যখন ভুলে বলবে গেছিস তখন পার্থদা, আমাকে হাল ধরতে হবে। পার্থদা তুমি আবার, নাহলে দেখ, তোমার কটা কি হয়েছে না হয়েছে গান গুনবে, তুমি শুরু করো। পার্থ সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, হ্যাঁ, সেটাও সুর হয়েছে, হালটা কিন্তু অনেক আমাকে, কবিতায়, হালটা অনেক আমাকে কবিতা, ধরতে হবে। না না, অনেক কবিতায় কিন্তু সুর হয়েছে, তার থেকে একটা হ্যাঁ, কিছু হোক। তাহলে একটা হ্যাঁ হাল ধরি। হ্যাঁ। শিপ্রার কথার এগেনস্ট আমি একটা হালটা আমি ধরি। আমরা বলো, তিনজন আছি, তিনজন, তিনজন মাল্লা। তুমি ছাড়া কি হাল ধরিবে বলো। এখানে তিনজন মাল্লা আছি আমরা, তাই তিনজন মাল্লা হ্যাঁ, দিয়ে একটা গান বলো। হতে চায়। হোক হোক হোক। এটা এটা সত্যেন্দ্রনাথ দত্তের দূরের দূরের পাল্লা না কবিতাটা, ওটার উপরে পরে দেবাশিস বন্দ্যোপাধ্যায় সুরটা দিয়েছিলেন, শ্যামল এই গানটা গেয়েছিলেন, আমি একটুখানি গাইছি, ওটা অনেক লম্বা গানটা। ছিপখান তিনদার, ছিপখান তিনদার, ছিপখান তিনদার, তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। ছিপখান তিনদার, ছিপখান তিনদার, ছিপখান তিনদার, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি, ঝকঝক কলসি বক বক শোনো গো, ঘোমটার ফাঁক বয় মন উন্মান গো, ঝকঝক কলসি বক বক শোনো গো, ঘোমটার ফাঁকে বয় মন উন্মান গো, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। ছিপখান তিনদার, ছিপখান তিনদার, ছিপখান তিনদার। আর বেশি লম্বা করবো না, বিশাল লম্বা গানটা, অল্প করেই আমি গাইলাম করছি এই তো, গানটা। যতই ঝগড়া করি, দেবাশিস যতই বন্দ্যোপাধ্যায়। ঝগড়া করি মানে কি বলবো, আমার দাদাটাকে তো আমি ভালোবাসি। অফিস থেকে দৌড়তে দৌড়তে এসছো এত পরপর না, আমি বুঝতে পারছি। ও চন্দন দা, শুরু করো, হ্যাঁ, কি করবো। এখন মানে এই সময়ে বেশ কিছুদিন আগের থেকে মনে হয় 90 দশক থেকে গানের একটা নতুন ধারা এসেছে, যেটা মানে বাণী প্রধান গান। হ্যাঁ, যারা গান লিখছেন তারাই সুর করেছেন, তারাই গায়ক। শুরু হয়েছিল খুব সম্ভবত, আহ, আমি বাদ দিচ্ছি যে মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায়, যিনি প্রথমের কর্ণধার বা বলা যায় যে এর পায়োনিয়ার, আমি তাদের কথা বাদ দিচ্ছি, কারণ ওরা তো দল ছিল। কিন্তু এককভাবে সুমন চট্টোপাধ্যায় আহ এই গান আমাদের মধ্যে আনেন এবং প্রচুর প্রচন্ড জনপ্রিয় হয়। এবং সেখান থেকে পরে আরো নচিকেতা চক্রবর্তী, তারপরে অঞ্জন দত্ত, এরা গান লেখেন, সুর করেন, নিজেরাই গান, সে গানগুলি যথেষ্ট জনপ্রিয় হয়। আমার খুব একজন প্রিয় শিল্পী, যিনি ততখানি জনপ্রিয়তা পাননি, কিন্তু অত্যন্ত সুন্দর তার গানের কথা, তার গানের সুর এবং তার গায়কী, তিনি হচ্ছেন মৌসুমী ভৌমিক। মৌসুমী ভৌমিকের একটি গান, যে গানটি পরবর্তীকালে এই সময় খুবই জনপ্রিয় হয়েছে, এই গানটির কথাগুলি বিশেষ করে আমাকে খুব আকৃষ্ট করে। এই গানের কথাগুলো একটা অসম্ভব উচ্চমানের একটা কবিতা। আমি সেটা একটু শোনাই। অনেকেই জানেন, কিন্তু কবিতার মতো করে বললে তারা গান শুনেছেন তো
কবিতার মতো করে বললে তাদের কাছে ব্যাপারটা ধরা যাবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। বাহ, সত্যি চন্দনদা কি বলবো, আপনি যেমন গান তেমন কবিতা, তেমন আবার সুরও দেখলাম। সত্যি পুরো কম্বো প্যাক, ধন্যবাদ। পুরো কম্বো প্যাক, কম্বো প্যাক। সত্যি আমি আবারও বলছি, শৈলী কবিতা কাননে এত গুণী মানুষজন আছে, তাদের মধ্যে থাকতে পেরে একটা সত্যি অন্যরকম ভালো লাগা। আমার একটা অনুরোধ রাখবে দুজনে, কি গো ও বলো। পার্থদা, তোমরা দুজনে হ্যাঁ, একটা এখন শোনাবে, একা একা সঞ্চালিকা না। যখন, সঞ্চালিকার রিকোয়েস্ট তো রাখতেই হবে, অনুরোধ এরকম করে। বলবে না, তোমার ভালো ভালো অনুভূতি গুলোকে নষ্ট করবে না। না, কি বসে সুন্দর বসেছি অনুভূতি তো, আছে, এখন ঝগড়া করছে। আর রাজ্যের এখানে লোককে বসেছি দেখে তো। ভাবে সিটটা ঝগড়া করে, তুমি খুব চালাক, হাসি হাসি মুখে গান গেয়ে বিশ্বভুবন মাতাচ্ছ, আর লোকে আমাকে ঝগড়াটে বলছে। যতই এমপি হোক, পিএম হোক, আমি পিএম পার্থ মুখার্জি, আলটিমেটলি স্পিকারের কথা মতো চলতেই হবে, কিছু করার নেই। স্পিকারের মতো আমার গেম। হিসাবে রাখছি। এই দেখো, একটা পেন নিয়ে বসেছি, তোমার যা যা আমি সব লিস্ট করছি, পরে বুঝে নেব। নিহাত অনুষ্ঠান যতটুকু মাপকাঠি মেপে যাওয়া যায় তাই। যাকে শোনাও, দুজন মিলে একটা কিছু শোনা, তোমার সঙ্গে এরকম করে বলছি বলছি, ওই জগন্নাথ শোনাও না গো, দুজনে মিলে। পার্থ, তাহলে পার্থ কৃষ্ণকলি হয়ে যাক। দারুণ। এটা তো রবীন্দ্রনাথের, এটা তো বোধহয় কৃষ্ণকলি তো, রবীন্দ্রনাথের কবিতা ছিল না? হ্যাঁ কবিতা আমি পরে নিজেই গান করেছেন। কৃষ্ণকলি ভাবানো। মানে এটা কবিতা থেকেই, মানে এটা অরিজিনালি কবিতা, তার সাথে আবার উনি বোধহয় সুর হ্যাঁ লাগিয়ে গান করেছেন, তাই হ্যাঁ। দারুণ পার্থদা, গানটা। আমি একটু কৃষ্ণকলি কৃষ্ণকলি ভেবে ভেবে বসি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে,
কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। থাক, এত। অসাধারণ, 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 অসাধারণ। আমি এবার চিঠিতে যাই, কিন্তু সব কোথায়? আমার একটু খুঁজতে হচ্ছে, এত জমে গেছে না। শিবু শিকদার, খুব সুন্দর সঞ্চালনা। অসীম ভট্টাচার্য, চন্দনদা, পার্থদা ও শিপ্রাদি, দারুণ দারুণ দারুণ। গোপা চক্রবর্তী ওরে সঞ্চালিকা অনুষ্ঠানে গো। হ্যাঁ গো, আমি না ঠিক আজকে একদম কিছু মানে তা বুঝতে পারছি না কি পড়া উচিত কি নাকি চুপচাপ বসে বসে যে দেখবো, তাতে আবার তোমরা ওদিক থেকে ভাববে শিপ্রা চিঠিগুলো পড়লো না। শাশ্বতী হোসেন, চন্দনদাকে দেখে মনে হচ্ছে বসন্ত এসে গেছে। আচ্ছা, গোপা চক্রবর্তী, পার্থ ভাইয়ের এই গানটার সাথে একটু বাজনা কিছু হলে বড্ড ভালো হতো। এটা ঠিক পার্থদা, তুমি বাজনা ছাড়া বাজাচ্ছ, সবাই এটা ঠিক আশা করছে না, অন্তত মুখে চোখে তোমার সব জায়গাতেই তো থাকে টুকটাক টুকটাক। অসীম ভট্টাচার্য, চন্দনদা, হঠাৎ দেখা প্লিজ। আচ্ছা, শুনলাম, আমরা দেখছি যদি করা যায়। দেবযানী মন্ডল, আমি শুনেছি সেদিন। কাজল জানা, বেশ জমজমাট অনুষ্ঠান। আর 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 দেবব্রত দত্ত, মৌসুমী ভৌমিকের এই গানের প্রতিটি কথা হৃদয়ে গেঁথে আছে, আপনি তাকে আরো অন্যভাবে পৌঁছে দিলেন। অসীমদা লিখেছেন, চন্দনদা অতুলনীয়। দেবযানীদি, আহা কৃষ্ণকলি, দারুণ হয়েছে তোমাদের। দেবাশিস দা, কৃষ্ণকলির খুব প্রশংসা করেছে, তোমরা দারুণ করেছো। আপাতত আমি আর কিছু সেরকম চোখে পড়ছে না, আবার চোখে পড়লে আমি দেখবো। আমরা আবার পরবর্তীতে যাই। পার্থদা, তোমারই মনে হচ্ছে এই দায়িত্বটা, জানো তো, আমি চিঠিপিটি পড়তে গিয়ে কাকে বলছি আর কাকে বলছি না জানি না। আমরা কি একটা এবার চন্দনদার কাছ থেকে কোনো কবিতা কিছু শুনতে শুনতে পারি? এক মিনিট, চন্দনদা, এক মিনিট, একটা কথা বলে নি। সঞ্চালিকা এবার আমার দিকে পাঠিয়ে দিচ্ছি চিঠিটা, তোমার পড়ার দায়িত্বটা। হ্যাঁ, এদিকে সঞ্চালিকা সঞ্চালিকা বলে হচ্ছে, ঠিক আছে চন্দনদা, এবার আমি আমি সঞ্চালন কাজ করবো, আপনি এখন পার্থদা, কবিতা পরে শুরু করবে। এইমাত্র তো বললি তুই। আচ্ছা পার্থদা, তুমি কি তোমাকে অনুষ্ঠানটাকে পড়তে একটু হবে। ভালো করে আমাকে অনুভবে নিতে দেবে না বলো? হজম করতে পারি না আমি, জানো। আমার সাথে ঝগড়া করলে চলবে না।
বলে ঠিক দিচ্ছ, আছে দিয়ে ঠোঁট না উঠতে বলছো, জন- তারপরে কিছু জন- বলছো আমার কি না, কিরম ভালো মানুষ চুপচাপ অনুষ্ঠান করছে, তুমি ঠিক ফুটফুট করে ঝগড়া করছো। আমাদের ঝগড়া শুধু চন্দনদা জনগণ বলো, বুঝবে, তার থেকে চন্দনদার দিয়ে ঠিক আছে, আমি শোনো, একটা বেশি এত ভালো মানুষ হবে না, সবাই তোমাকে খারাপ বলবে, দেখতে পাচ্ছি। চন্দনদা করো তো। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম যে যে গানগুলো এখন তৈরি হচ্ছে, সেই গানগুলো থেকে অনায়াসে কবিতা নিয়ে নেওয়া যায়। তো সেরকমই অঞ্জন দত্তের একটি গান থেকে আমি একটা কবিতার পেয়েছি আর কি। কবিতা অসাধারণ একটা কবিতা, চ্যাপ্টা গোলাপ। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে মেয়েটা, ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাঁপায়। স্কুলের বাসটা হর্ন দিয়ে যায় 3 বার, মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়। স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ছেলেটা হাঁপাতে হাঁপাতে আবার হাঁটা দেয়। বাসের ভেতর জানলার কাচ ঝাপসা, মেয়েটার আবার কান্না পায়। আরো 2টো ছেলে মেয়ের বয়স বেড়ে যাবে, আরো 2টো দিনের অবসান। আমার ছেলে মানুষিটা আঁকড়ে ধরে রেখে লিখবো আমি ভালোবাসার গান। ছেলেটার নেই বাড়ি ফেরার তাড়া, মেয়েটারও নেই বাড়িতে টেলিফোন। দুজনেরই নেই নিয়ম ভাঙার বয়স, তবু দুজনেরই আছে নিয়ম ভাঙার মন। ছেলেটার আছে বুক পকেটে চিঠি, প্রথম প্রেমের বানান ভুল। মেয়েটার আছে যত্ন করে রাখা খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল। ছেলেটার নেই ভবিষ্যতের ভাবনা, মেয়েটারও নেই দাবি দাওয়া কোনো। দাম্পত্যের শক্ত মানেটা তারা দুজনেই জানে না এখনো। শুধু একটিবারের জন্য একটু দেখা, ছুটি হয়ে গেলে দুজনের স্কুল। নেই যে তাদের আর কোনো চাওয়া পাওয়া, শুধু খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল। আরো কত ছেলে মেয়ের বয়স বেড়ে যাবে, আরো কত দিনের অবসান। আমার ছেলে মানুষই মন আঁকড়ে ধরে রেখে আমি গাইবো আরো একটা ভালোবাসার গান। বাহ, পার্থদা মজার একটা কিছু করো তো। মজার কিছু। হুম। উম গান আর কবিতা একটা ফ্যাক্টর না, এখানে কবিতাও থাকতে হবে, গানও হতে হবে। ইয়েস, কাজী নজরুল ইসলামের একটা কবিতা ধর্মী গান, সেটা সনৎ সিংহ গেয়েছিলেন, আমার খোকার মাসি সে যে অমুবালা দাসী, এ সি অমুকবালা দাসী। মজার গানটা, এটা আমার খুব শুনেই ভালো হাসি লাগছে পাচ্ছে, ওহ, ওহ, ওহ। নামটা গানটা শুনেই আসলে হাসি পাচ্ছে। ব্যঙ্গাত্মক গানটা। মানে কবি নজরুল ইসলাম কিন্তু এই ধরনের প্রচুর ব্যঙ্গাত্মক টাইপের টুকটুক করে মজাদার কবিতা লিখেছিলেন। তার মধ্যে একটা কবিতাতে গান করেছিলেন উনি, সে গানটা আমি একটু গাইছি। জানি না, এই নজরুল গীতি তো একটু সুরে একটু বিচ্যুতি হতে পারে, ক্ষমা টমা করে নেবেন আর কথা কি। বলবো, বলবো, দেখো আমি কত বড় মনের, আমি কিন্তু তোমাকে গানটা গাইতে একটা মজার কিছু করতে বললাম। হুম, তুমি তা সত্ত্বেও ভাবছো সবসময় আমি আমি তোমাকে নাই করতে বলতে পারতাম, মজার কিছু একটা কিছু আমি করতে বললাম। তুই এখানে বসেছিস কি করতে রে? তুই এখানে এই তো বসেছিস বসেছি, তাহলে কি যেতে আমাকে যেতে বলার জন্য? বসেছি তো, যেতে এতদিন যেতে আমি ফোন করছিলে কেন? এতদিন আমি তুমি তো অন্যকে যেতে বলতাম, যেতে আজকে ফোন আমি করে যাচ্ছিলে, আমি শান্ত। বলার অপেক্ষা দিচ্ছ না, শুধুই বলে যাচ্ছ। আর এখন বলতে এটা তারপর বলছো আর তুই বসেছিস কি করতে রে, করো। তুই বলার জন্যই তো বসেছিস, আর আমি করার জন্য। ঠিক আছে, ঝগড়া করে লাভ নেই, গানটা করি। আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী, আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী, মোর দেখেই সর্বনাশী, ফেলে ফিক করে এক হাসি। আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী, তার চোখ প্রায় পুঁটি মৎস্যই,
তার চেহারাও নয় উৎসই, তার চোখ প্রায় পুঁটি মৎস্যই, তার চেহারাও নয় জুৎসই, তাতে আছে 3টি বৎসই, কিন্তু শাস্তে খোদার খাসি। আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী, আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী। সে খায় বটে পান জর্দা, তার চেহারাটা মর্দা মর্দা। সে খায় বটে পান জর্দা, তার চেহারাও মর্দা মর্দা। তবু বুঝলে কি না বর্দা, তবু বুঝলে কি না বর্দা, আমি তারই ভালোবাসি। আমার খোকার মাসি সে যে রাশি, আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী। আমি তার লাগি যাব জেলে, দাদা মরবো ঘানি ঠেলে। আমি তার লাগি যাব জেলে, দাদা মরবো ঘানি ঠেলে। তার নিয়ে ভাগবো রেলে, না হয় পড়বো গলায় ফাঁসি। আমার খোকার মাসি তুই অমুক বালা দাসী, আমায় দেখে সর্বনাশী। আহা ফিক করে এক হাসি দেয়, ফিক করে এক হাসি দেয়, ফিক করে এক হাসি। চিঠি পড়বো, কারণ এবার তো শেষের দিকে যাব, চিঠি পড়ে নি। কেন বলতো, সব গুলিয়ে গালিয়ে আমার ওপর মনে হয় সবাই খুব রেগে যাবে। তন্ময় মণ্ডল লিখেছেন লাভলি কৃষ্ণকলি। আচ্ছা, পম্পা দাস কবিতা গানে মাখামাখি অপূর্ব লাগলো। অনুষ্ঠানটার চিন্তা ভাবনাটা কোথা থেকে এসেছে দেখতে হবে, আর কারা করছে দেখতে হবে, আর সবাইয়ের উপরে এখানে কি সঞ্চালিকা আছে দেখতে হবে। বলো পার্থদা। 100%। জানা মানে আমার, মানে এখানে ওই পুচকি আছে, লিখেছে শিবপ্রান্তি তোমায় খুব সুন্দর লাগছে। জানি রে, এরা কেউ বিশ্বাস করে? হায় কপাল, এই অমরনাথ বোস লিখেছে ঝগড়াটি সঞ্চালিকা। দেখলে পার্থদা কি করলে তুমি আমাকে আজকে প্রমাণ। তবে জানো তো, সময় মানে আমারও সময় আসবে, আমি কথা দিলাম। শাশ্বতী রয় চৌধুরী উনি আছেন, উনার কবিতা মনে হচ্ছে আগেই শোনানো হয়ে গেছে। দেবযানী মণ্ডল, ঝগড়াটা বেশ লাগছে কিন্তু, এই তো বললাম ভগবান আমায় দিন দেবে, আমি আমার বিশ্বাস ঈশ্বরে। দেখো আগে সবে উনি বলেছেন, দেবযানী বলছে বেশ লাগছে। এই ভালো লাগাটা কজন দিতে পারে বলো? এই ঝগড়াটার মধ্যে কত মিষ্টি আছে জানো। আজকের সঞ্চালিকা অমুক বালা দাসী দেবাশিস দা লিখেছেন। সুজিত আচার্য, গান জমে উঠেছে। কবিতা কি কোনো অংশে কম যাচ্ছে? গানের সঙ্গে কবিতাও যাচ্ছে। চলো এবার তুই যখন বলছিস তখন যাচ্ছে তো বটেই, সঞ্চালিকা বলে এগিয়ে যাচ্ছে না। বদনাম হচ্ছে, নিজেকে কন্ট্রোল করা ভালো, জানো তো। আসলে কি বলতো, তোমার মিষ্টি মিষ্টি হেসে হেসে তুমি ঝগড়াটি করে আমি উস্কে দাও, আমি আর ওই দলে নেই। আচ্ছা এবার আমরা কি করবো গো? ও পার্থদা, তুমি তো কত আমাকে নিজের মতো করে ভাবো, বলো আমার কথা ভাবো, আমি পাচ্ছি কিনা সঞ্চালিকা ঠিকঠাক, কত। এবার আমি একটা কথা বলবো, আজকে আজকে চন্দনদা একটা খুব মজার একটা ব্যাপার শুরু করেছেন, যে গান থেকে কবিতা এক্সট্রাক্ট করা। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। তাহলে যে গানগুলো থেকে যে কবিতাটাকে বের করে নিয়ে আসছে, না আমরা না এতদিন জানতাম কবিতা থেকে গান হয়, উনি কিন্তু গান থেকে কবিতাগুলোকে বের করে নিয়ে আসছেন। এই জিনিসটা আমি দাদাকে আরেকটু এই ব্যাপারটা নিয়ে আরেকটু এগিয়ে দিতে বলবো। তাহলে কি আবার চন্দনদার কাছে যাই? আমি বেশি কথায় যাব না, সময় হয়ে আসছে তো। হ্যাঁ, কবিতাই একটা বলি, মানে গান থেকে কবিতা, যেটা পার্থ বললো। সুমন চট্টোপাধ্যায়ের কথা প্রথমেই বলেছিলাম। সুমন চট্টোপাধ্যায় অসাধারণ সমস্ত গান লিখেছেন, যার কথা একসময় তো মানুষকে ভয়ঙ্কর ভাবে আলোড়িত করেছিল, এখনো করে, কিন্তু এখন সুমন চট্টোপাধ্যায় আগের মতো অতখানি সক্রিয় নন গানের ক্ষেত্রে। তো একটা গান, এই গানটা খুব বেশি প্রচলিত হয়নি, কিন্তু কথাগুলো আমার অসাধারণ লেগেছে।
আমি সেই গানটা বেছে নিয়েছি। নবাব নবাবি করে নেতা নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি। নবাব নবাবি করে নেতা নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি। দালাল দালালি করে দাদাগা জোয়ারি, রিকশায় শীষ দেয় জোয়ান সওয়ারি। যুবকেরা প্রেম করে প্রৌঢ়রা ঘর, ঘরে ঘরে হানা দেয় বাজারের দর। মানুষ মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। খেলোয়াড় খেলে আর দেখো আর দেখে, এত দেখে তবু লোকে পদে পদে ঠেকে। লেখকরা লেখে আর প্রকাশক ছাপে, সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে। বেকার চাকরি খোঁজে প্রমোটার প্লট, ধর্মের ষাঁড় খোঁজে হিংটিং ছট। মানুষ মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে বাতে। নাচিয়েরা নেচে নেয়, বাঁচিয়েরা বাঁচে, বাঁচবে কি করে লোকে নিভে যাওয়া আঁচে। তবলিয়া ঠেকা দেয় আঁকিয়েরা রং, তালে তাল দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বলা সং। থলি হাতে যায় লোকে অলিতে গলিতে, জীবন আসলে বাঁধা পাকস্থলিতে। মানুষ মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। মানিয়েরা মেনে নেয় এক ধার থেকে, কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে। নাইয়েরা স্নান করে গাইয়েরা গান, পাইয়েরা পেয়ে যায় খাইয়েরা খান। ছেলেরা আড্ডা দেয় গয়লানি ঘুঁটে, মিছি মিছি কালি দেয় যারা হিংসুটে। মানুষ মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। বক্তা বুকনি মারে ভাত মারে কারা, রাজনীতি দিয়ে ঢাকা কাদের চেহারা। কেউ ছোঁড়ে হাত বোমা, কেউ বা প্রণামী, গান ছুঁড়ে ছুঁড়ে করি টাকার গোলামি। গোলাম মালিক খোঁজে, মালিক গোলাম, গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম। মানুষ মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। আহা আহা রে, ও পার্থদা, তোমাকে প্রশ্ন করবো গো, আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? কি কঠিন প্রশ্ন। শুনতে পাচ্ছ? শুনতে ভালো পাচ্ছিস লাগছে না? না অনুষ্ঠানটা? আরে বলো। অনুষ্ঠানটা মানে, শোন, এবার আমি এই একটা না, কথা বলি, এই যে এইটা অর্থ, ওইটা নয়। হ্যাঁ আমার একটা কথা বলার আছে। হ্যাঁ 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 শুরুতে অনুষ্ঠানের শুরুতে শিপ্রা একটা ট্র্যাক বাজিয়েছিল, যেটা কিন্তু এখনো আমার কানে গুনগুন করছে। সেটা হচ্ছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা। আচ্ছা, ওটা তো অরিজিনালি একটা কবিতা, ওটা তো মৌমাছি, বিমল চন্দ্র ঘোষের বিমল চন্দ্র, একটা কবিতা, বিমল তাই তো? চন্দ্র, সেটা হ্যাঁ। পরে সমীর চৌধুরী সুর করেছেন, তারপরে ওটাকে গাইয়েছেন উজ্জ্বল এক ঝাঁক পায়রা। তো ওটা তো কবিতা থেকে গান আমি হয়েছে, একটা শাস্তি দেবো, ওই ট্র্যাকটাই বাজিয়েছে শিপ্রা। ওইটা হয়ে যাক পার্থ, কিছুটা অন্তত হোক। একটা শাস্তি দেবো একজনকে, একটা শাস্তি আছে একজনের, অনেক জ্বালিয়েছে আমাকে অনুষ্ঠানেতে। পার্থদা গানটা গাও, এই ওই যে এই যে এই ট্র্যাকটা বাজিয়েছি জ্বালাতনটাই ভালো লাগা, এই জ্বালাতনটাই ভালো লাগা, এই জন্যই আমি, এই জ্বালাতনটাই ভালো লাগা। আর এই জন্যই আমি এটাই মঙ্গলবারের জন্য ওয়েট করে থাকি। আমি এই জন্যই মঙ্গলবারের জন্য ওয়েট করে থাকি, কখন এই মঙ্গলবারটা আসবে। আর এই ভালো লাগার অ্যান্সারটা দাদা দিয়ে দিয়েছে, দাদার মাথায় প্রথম থেকেই এখনো সেই ট্র্যাকটা ঘুরছে। এটাই ভালো লাগা। সুতরাং এটা অ্যান্সার তো পেয়েই গেলি যে কেমন লাগে। কোথা দিয়ে সময় কেটে যে 1 ঘন্টা পার হয়ে গেছে আমরা কিন্তু খেয়াল করিনি। ঠিক আছে, গানটা তো গাও। দাদা, দাদা যখন বলেছে গানটা খুবই কঠিন গান, সন্ধ্যা মুখার্জি গানটা গেয়েছিলেন। তুমি পারো। সলিল চৌধুরীর মিউজিকে, সলিল চৌধুরীর মিউজিক। হ্যাঁ, এটা নিয়ে একটা মজার একটু ছোট্ট করে বলিনি, এই উজ্জ্বল এক ঝাঁক পায়রার উপরে কিন্তু দেবাশিস দা একটা প্যারোডি করেছিলেন, যে প্যারোডিটা আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেটা মোটামুটি ভাইরাল হয়ে গেছিল।
ভুলভাল এক ঝাঁক মায়েরা, সেটা এখন করবো না, উজ্জ্বল এক ঝাঁক মায়েরাটাই করবো। সেটা প্রায় 30,000-এর কাছাকাছি ভিউয়ার্স হয়ে গেছে। শোনা যাচ্ছে না? বললাম ওই ভুলভালটা নয়, না না, ঠিক সঠিকটা। এখনো উজ্জ্বল এক ঝাঁক। উজ্জ্বল এক ঝাঁক, এটা ওটা সঠিক। ভুলভাল গানটা, ওটা দেবাশিসদের জন্য, ওটা আলাদা ভাবে। না, আমি কথা প্রসঙ্গে বলছি, না কথা প্রসঙ্গে আমি এই জন্যই বলছি যে এই গানটায় কিন্তু ওই কথাগুলো খাপে খাপে বসিয়ে প্যারোডি করাটা, ইটস রিয়েলি ক্রেডিট ফর্নিশ করি দেবাশিস দাকে। ওনার সান্নিধ্য পেয়ে মানে সত্যি ভীষণ ভালো লাগে। যাই হোক, গানটা ধন্য করছি। ধন্য, আমরা ধন্য। সত্যি ধন্য। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিশ্চিম ঘন নীল অম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, একাল হে গম্ভীর অশান্ত সৃষ্টি, প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন 12 মাস, চৈত্রে রৌদ্রে উদ্দাম উল্লাসে, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিশ্চিম ঘন নীল অম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, একাল হে গম্ভীর অশান্ত সৃষ্টি, প্রশান্ত মন্থর অবকাশ, এ অসীম উদাসীন 12 মাস, চৈত্রে রৌদ্রে উদ্দাম উল্লাসে, তুমি নেই আমি নেই, কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। এই ট্র্যাকটা খুব যেটা সুন্দর। বেজেছে, সেটা বোধহয় এই ট্র্যাকটা বোধহয় ভিভাল ছাড়ার ট্র্যাকটা বেজেছিল, হ্যাঁ হ্যাঁ, বেবাস অরিজিনাল রাইট। ট্র্যাক। ঠিক। ভিভাল ছাড়া এটা খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাগ্যি বাজিয়েছিলাম, ভাগ্যি চন্দন দা, হুম হুম। তাই তুমি সুযোগ পেলে গানটা গাওয়ার। হ্যাঁ, ভাগ্যি এবার ঝগড়াটা বাজিয়েছিলাম, চন্দন দা বলছে, এতক্ষণ তাই সুযোগ। এতক্ষণ শেষের পথে তো আবার নতুন করে পরে ঝগড়া করবে, এখন যতটুকু ঝগড়া করছে উইথড্র করে নিলাম আমার সোনা বন্টির জন্য। আচ্ছা, শোনাও শোনাও। আচ্ছা, কয়েকটা চিঠি চট করে পড়ে নিয়ে এবার আমরা একেবারে শেষের পর্যায়ে যাব। হ্যাঁ, দেবযানী মণ্ডল, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, দারুণ। আমাদের সঙ্গে আছেন দেবাঞ্জন মজুমদার, সঙ্গে আছেন দেবযানী তো রয়েছেন, অসীম ভট্টাচার্য, চন্দনদার বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তি দুর্দান্ত, দারুণ। আর এদিকে সোহমম লিখেছেন তিনজনেরই অসম্ভব নিষ্ঠা। এটা আচ্ছা, আমি না নিচের দিক থেকেই যা পাচ্ছি দেখছি, দেবাশিস দা উপরে লিখেছেন খুব নিষ্ঠার সাথে এরা ঝগড়া করছে, মানে তোমার আর আমার কথা বলছি, ঝগড়া করছো তোমরা, মানে আমাকে আর একে, সেইটারই পরিপ্রেক্ষিতে উনি নিচে লিখেছেন তিনজনেরই অসম্ভব নিষ্ঠা। আমি ঠিক বুঝতে পারছি না আমাদের দুজনের ঝগড়া, তিনজনের অনুষ্ঠানটা নিয়ে মনে নিষ্ঠাটা বলেছেন। আমার বোঝার ভুল হতে পারে, যে যার মতো করে বুঝে নাও তোমরা। আচ্ছা, আর 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 পার্থদা, দারুণ সুন্দর কথাগুলো উপস্থাপনা, এটা লিখেছেন অসীম ভট্টাচার্য। আচ্ছা, আমরা না চলে যাচ্ছি, সময়টা অনেকটা এগিয়ে গেছে, আমিও না ঠিকঠাক করে আজকে আর এগিয়ে উঠতেও পারিনি, সামলাতে পারছি না, ভালো জিনিসগুলো মুগ্ধ হয়ে শুনতে যাচ্ছি আর সব এলোমেলো করছি। আমরা এবার পরবর্তীতে যাই। শৈলী কবিতা কাননে আছি এতক্ষণ হয়ে গেল, আমরা কোনো আঞ্চলিক শুনতে পাইনি। কে আঞ্চলিক কবিতা শোনাবে? পার্থদা তো কানে তুলে বুঝে থাকবে এখন। কবিতার ব্যাপারে তো না, কবিতা আমি না বলে গান, দিয়েছি। কবিতা না গান, কবিতা না গান। ঠিক আছে, যা খুশি। না, না, এটা তোমাকে একটা আমি বললাম চন্দন তুমি কানে চাপা দিয়ে রেখেছো, তুলো বুঝে নাও। আমি চন্দনদাকেই বলছি না। হ্যাঁ, তাহলে আমি একটা আঞ্চলিক ভাষায় কবিতা, উপভাষার আঞ্চলিক উপভাষার কবিতা থেকে গান হয়েছে, গানটা আমিই করেছি, সুরটা আমিই দিয়েছি। গানটা যাবার আগে আমি একটা কথা বলি যে দেবাশিস দণ্ড এবং মাননীয়া শ্রীমতী শাশ্বতী হোসেন, আমি পরের অনুষ্ঠান যদি কখনো আমি সুযোগ পাই, তাহলে এদের কথার উপরে সুর করে গান শোনাবো। আমার শোনানোর খুব ইচ্ছে, ওদের গান নিয়ে, ওদের কবিতাতে সুরারোপ করে গান তৈরি করার খুব ইচ্ছে। তো সেটা পরবর্তীকালে অন্তত আমি যেটা শোনাবো, এটা হচ্ছে কমল চক্রবর্তীর লেখা একটি কবিতা, 70-এর দশকে লেখা একটি কবিতা। কবিতাটার নাম ছিল টাটা বাবা।
আমি একটু সংক্ষেপে বলে নিই। জামশেদপুর শহরে আপনারা জানেন যে জামশেদজি টাটা টাটা কারখানা তৈরি করেছিলেন এবং সেখানে জামশেদপুর শহরের পত্তন হয়েছিল। তো ওই টাটা কারখানার শ্রমিকরা জামশেদজি টাটাকে টাটা বাবা বলতো বা এখনো বলে। তো সেই টাটা বাবাকে নিয়ে কমল চক্রবর্তী বলে আমার একজন বন্ধু, বিশিষ্ট বন্ধু কবি, যিনি ভালো পাহাড় তৈরি করেছেন। ভালো পাহাড় আপনারা জানেন। সেই কমলদার লেখা এই কবিতাটা আমি সুরারোপ করেছিলাম আঞ্চলিক সুরেই। তো সেই কবিতাটা আপনারা শুনুন গানের আকারে। এতে ওই যে শহর তৈরি হয়েছে, সেখানে সভ্যতা এসেছে, হাই রাইজ তৈরি হয়েছে, সবকিছুই, কিন্তু সেখান থেকে যে গ্রামগুলো ছিল, যেখানে জঙ্গল ছিল, সে তো আর নেই, সব কাটা পড়েছে, গ্রামগুলো উচ্ছেদ হয়ে গেছে। মহুয়া গাছের ছায়াটা যেন হারিয়ে গেছে। তো সেইটা নিয়েই সেই এই গানটা। এটাতে মাদল বাজলে ভালো হতো। আমার ভাই অমরনাথ আমাকে একটা মাদল পাঠিয়েছিল, কিন্তু সেটা বাজানো যাচ্ছে না, কারণ সেখানে এই গানটার সঙ্গে ঠিক মানাচ্ছে না। কোনো কোনো জায়গায় একটুখানি তাদের বোলটা একটু পাল্টে যাচ্ছে, যার জন্য আমি এমনি তাল ছাড়াই গাইছি। তোমার ডেরায় টাটা বাবা, তিন পুরুষের উঠা বসা খাওয়া, সাঁঝের বেলা কুকড়া লড়াই, রাত বিরাতে মহুয়া বনে শুয়া। তোমার ডেরায় টাটা বাবা, তিন পুরুষের উঠা বসা খাওয়া, সাঁঝের বেলা কুকড়া লড়াই, রাত বিরাতে মহুয়া বনে শুয়া। কেঁদ গাছেতে লাগলো আগুন, রানী খেতে দুখার মায়ের বুক। কেঁদ গাছেতে লাগলো আগুন, রানী খেতে দুখার মায়ের বুক। পটমদার হাটের দিনে চালের সাথে বিকে দিলে সুখ। পটমদার হাটের দিনে চালের সাথে বিকে দিলে সুখ। টাটা বাবা, আগুন দিলে লোহা লিলে, দুখার মায়ের বুকের থেকে মহুয়া গাছের ছায়া লিলে কেনে, মহুয়া গাছের ছায়া লিলে কেনে। বিহান বেলা উঠে দেখি পালক মেলা পড়ে আছে, বিহান বেলা উঠে দেখি পালক মেলা পড়ে আছে, কুকড়া দুটা নাই সিঠিনে কেনে, কুকড়া দুটা নাই সিঠিনে কেনে। টাটা বাবা, আগুন দিলে লোহা লিলে, দুখার মায়ের বুকের থেকে মহুয়া গাছের ছায়া লিলে কেনে, মহুয়া গাছের ছায়া লিলে কেনে, মহুয়া গাছের ছায়া লিলে কেনে। কি করলে গো, কি করলে! উফ, সত্যি হাত তাই। জোড় করি। অসাধারণ, অসাধারণ। মানে এটা যদি ভার্চুয়াল না হতো তাহলে আমি পায়ের ধুলো নিতাম। আচ্ছা, ঠিক আছে। আমি তো চন্দনদাকে, পার্থদা এটা জানো কি, চন্দনদা প্রথম যখন শৈলীতে একটা পোস্ট করেছিল, আমি কিন্তু না ওই গলাটা জাস্ট প্রথম দিন শুনে আমার ওটাই অনেক প্রাপ্তি হচ্ছে। একটা তলানিতে আমার নাম ছিল, সারা মাসের শ্রেষ্ঠ এতে তলানিতে ছিল। আমি গলায় অভিভূত, আর বলা গলা, মানে কি যে আমার ঠিক, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাক, এবার অনুষ্ঠান শেষ করবো, তবু আমি প্রথম শুনেই চন্দনদার গলা শুনে আমি প্রথম কমেন্টসটা করেছিলাম, বাবারে কি গলা। চন্দন মনে আছে বোধ হয়, প্রথম দেবাশিসের সাথে একটা কোনো অনুষ্ঠান ছিল, গলাটা শুনে কোনটা যেন আমি প্রথমেই লিখেছিলাম কি গলা। সত্যি এই গলা, মানে দেবাশিস একটা ভালো কথা বলে বলে কি যেন অ্যাম্পলিফায়ার লাগানো আছে। ব্যারিটন গলা, একদম খুব সুন্দর। আমার খুব টেনশন ছিল যে চন্দনদার পাশে আমি কতটা নিজের গলাটাকে সেট করতে পারবো। আমার গলা না, তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর করেছো, যার জন্য আমরা আরো অনুপ্রাণিত হয়েছি আর কি, অনুপ্রাণিত।
যাই হোক, অনুষ্ঠান শেষে মানে আমি চন্দনদার এই সুর দেখে আমি আমার থেকে বলছি যে আমাদের শৈলী কবিতা কাননকে স্যার তো আছেনই, শাশ্বতী দিও সদা সবসময় আগলে ভালোবেসে রেখেছেন দুজনেই। অপেক্ষায় রইলাম উনাদের কবিতায় সুরের জন্য, এটা আমার অভিমত, ইচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, অনুষ্ঠান এবার সেই শেষের সুরে পর। আমি গান গাইবো, সে চন্দনদা সুর করবে, আমি গান গাইবো, কিন্তু আগে থাকতেই বলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, যে যার কাজ সেরে নিল। পার্থদা কিছু পারো। যাক না গো, ভালো জিনিসে কার না লোভ হয় বলো, ভালো জিনিসে সবাই লোভ হয়। তো যাই হোক, বক্তব্য হচ্ছে যে এবার আসি, দর্শক বন্ধুদের বলি, সবাই যদিও আমাদের নিজেদের লোক বা যারা নতুন কেউ এসেছেন, তো তারাও তো আমাদের এই অতিথিদেরই, মানে এই দাদাদেরও তো কাছের জন। সবার কাছেই বলি, চিঠিগুলো না আজকে ঠিকঠাক পড়া হয়নি, একদমই হয়নি, অনুষ্ঠানে ঢুকে যাওয়া সবকিছু মিলে হয়নি। সবাই আমরা দেখে নেব। অনেকটা রাত হয়েছে, তবু আমাদের সঙ্গে যে এতক্ষণ ধরে সঙ্গে রইলেন, আমার এত কিছু অত্যাচার সহ্য করলেন, তার জন্য অনেকটা অনেকটা ভালো লাগা, শুভকামনা। আজকের মতো এখন আসি, শুভরাত্রি। আজকে একটা কথা আছে, আমাদের পেট্রোলের দাম বেড়েছে, তো আজকে আমি বাড়ি যাব, আমার এই দুই দাদা আছে, তো আমি আজকে পালকি করে বাড়ি যাব। আমার বায়না, আমি আজকে পালকি করে বাড়ি যাব। ভালো বললি, এটাও হ্যাঁ সত্যেন্দ্রনাথ দত্তের পার্থ, লেখা বোধহয়। হ্যাঁ দাদা আমরা ওটাও তো পালকি নিয়ে, সত্যেন্দ্রনাথ। হ্যাঁ, হ্যাঁ বলছি যে সত্যেন্দ্র, সত্যেন্দ্রনাথ দত্তেরই তো লেখা। আজকে কিন্তু বারে বারে দুজনের নাম, মানে দুজনের ব্যাপারে চলে এসেছে, সত্যেন্দ্রনাথ দত্ত আর সলিল চৌধুরী। একটা যে কোনো কবিতায় সুর করে এই উজ্জ্বল এক ঝাঁক পায়রা, এগুলো যে সুর করেছেন সলিল চৌধুরী, অসাধারণ অসাধারণ সুর। তো ওনারই সুর করা পালকি করে যখন যাবে বলেছে ছোট বোন, তখন তো একটা পালকির ব্যবস্থা করতেই হবে। বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে, পালকি রেডি করো। ঠিক আছে, আচ্ছা পালকি করেই বেরিয়ে যাবো আমরা। ঠিক আছে। তাহলে শুরু করতে হবে পালকির গান। যদিও এটা একটা ধৃষ্টতা, কারণ হেমন্ত মুখার্জির গান আমার গলায় কতটা খাপ খাপে আমি জানি না, তুমি চেষ্টা করে দেখি। না, না, না রে, না, 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 না রে, না, পালকি চলে, না, না, পালকি চলে, না, পালকি চলে, পালকি চলে গগন তলে, আগুন জ্বলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন জ্বলে, স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা, রুদ্র সারা, না, না, ময়রা মুদি, না, চক্ষু মুদি, না, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাচি, না, শুষছে মাছি, না, উঠছে কতক ভন ভনিয়ে, ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে, না, না, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে যায় হাটুরে, না, না, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে, আমেরও গন্ধে আমোদ করে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, হেইয়া হেই রে, হেইয়া হা, পালকি চলে রে, অঙ্গ টলে রে, আর দেরি কত, আরো কত দূরে, হেইয়া হেই রে, হেইয়া হা, পালকি চলে রে, হেইয়া হেই রে, হেইয়া হা, সূর্য ঢলে রে।